আমরা এখন কথা বলে নেব যোগ্য হয়েও যে সকল চাকরি কর্মীরা চাকরি হারিয়েছেন। চলুন এমন কারোর সাথে কথা বলে নেওয়া যাক। আচ্ছা, আপনারা আজকে এখানে জমায়েত হয়েছেন, আপনাদের একটু সভা ছিল, আপনাদের বক্তব্য কী? আমাদের একটাই বক্তব্য, যোগ্যতা ও মেধার ভিত্তিতে সিলেক্টেড এবং অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেটদের সেগ্রিগেশনের সমস্ত তথ্য নিয়োগকারী সংস্থাকে তুলে ধরতে হবে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মাধ্যমে সেই সেগ্রিগেশন কমপ্লিট হওয়ার মাধ্যমে আমরা নিজেদের সম্মানের সহিত নিজেদের কর্মক্ষেত্রে বহাল থাকতে পারবো, সেই দাবিটাই আজকে আমরা তুলে ধরলাম। আচ্ছা, আপনারা যোগ্য, চাকরি পেয়েও আপনারা চাকরি হারিয়েছেন, কি বলবেন এই বিষয়ে? আপনি এই বিষয়ে আমাদের কিছু বলার আছে, সেই বিষয়টা তুলে ধরছি এবারে। আপনাদের সকলেই অবগত, 22শে এপ্রিল ডিভিশন বেঞ্চের একটি মর্মান্তিক রায় হয়, পুরো প্যানেল ক্যান্সেল। সেই প্যানেল ক্যান্সেলের দায়ে আমাদেরকে আজকের এই রাস্তায় নামতে হয়েছে। সেটা কত বছর পরে? 2018 সাল থেকে আমরা যারা কর্মরত ছিলাম, তারপর থেকে 2024 সালে এসে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে। তার দায় কার? নিয়োগকর্তাদের। প্রথমেই আমরা বলি যে যোগ্যতা যদি চাকরির মানদণ্ড হয়, তাহলে আমরা সেই যোগ্যতার বলে বলিয়ান যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীবৃন্দ। এবারে আসি, এই যে রায় হয়েছে, রায় কেন করতে পারেননি তা আমাদের জানা নেই। সেক্ষেত্রে পুরো প্যানেলের ক্যান্সেলের দায়টা আমাদের ওপর চেপে গেছে। সমস্ত জায়গায় বলা হচ্ছে যে গ্রুপ সি ও গ্রুপ ডি যা শিক্ষাকর্মীবৃন্দ, তাদের নাকি প্যানেলে করাপশান সবচেয়ে বেশি। তাদের নাম্বারটা দেখানো হচ্ছে 3481 জন, 2823 জনের ওএমআর ম্যানিপুলেশন। আপনারা এটা ভালো করে দেখুন, 2016 সালের টোটাল পরীক্ষার্থী ছিল 22 থেকে 23 লাখ, তার মধ্যে গ্রুপ সি ও গ্রুপ ডি এর কিন্তু 19 লক্ষ পরীক্ষার্থী। সেই পরীক্ষার্থীর নিরিখে কিন্তু এনারা ভুল করেছেন এই ওএমআরগুলোকে নিয়ে। সেই যদি পার্সেন্টেজ দেখেন, তাহলে সেটা কিন্তু গিয়ে দাঁড়াবে 0.001%-এ। তার থেকেও বড় কথা, যারা এখানে ওএমআর ম্যানিপুলেশন করেছিল তার দায় কিন্তু নিতে হবে নিয়োগকর্তাদের, তার দায় কিন্তু আমাদের নয়। সর্বোপরি একটা বিষয়, যে ওএমআর ম্যানিপুলেশন হয়েছিল, যে ক্যান্ডিডেটদের সংখ্যা দেখানো হচ্ছে, তাদের মধ্যে কিন্তু সকলে অ্যাপয়েন্টেড নয়। অ্যাপয়েন্টেড মাত্র 783 জন গ্রুপ সির ক্ষেত্রে, গ্রুপ ডির ক্ষেত্রে 1911 জন। সেক্ষেত্রে দেখা যাবে যে 4টে ক্যাটাগরি আছে, সেই 4টে ক্যাটাগরিতে যদি নাম্বার অফ ক্যান্ডিডেট দেখেন, তাহলে কিন্তু সকলের প্রায় এক। তারপরেও আমাদেরকে দেখানো হচ্ছে কি না বেশি পার্সেন্টেজ। তার কারণ কি আপনারা জানবেন যে একটা স্কুলে যদি 30 থেকে 40 জন টিচার থাকে, গ্রুপ সি আর গ্রুপ ডি নন টিচিং পার্টের অ্যাপয়েন্টমেন্ট থাকে 2 থেকে 1 জনের। সেই জন্য অ্যাপয়েন্টমেন্ট কম, এর দায় কিন্তু সরকারের, এই দায় কিন্তু যারা নিয়োগকর্তা তাদের। সেই অ্যাপয়েন্টমেন্টের নিরিখে আমাদের এই সব পার্সেন্টেজটাকে দেখানো হচ্ছে 38% ও 42%। আমরা এটা জানি যে আইন বলে বা সংবিধান বলে, যদি একজনও যোগ্য ব্যক্তি থাকে তারও বাঁচার রাইট আছে। তাহলে কেন পুরো প্যানেল ক্যান্সেল হবে? সেক্ষেত্রে তো আমাদের যোগ্যতার পার্সেন্টেজ অনেক বেশি, যোগ্যদের মেধার পার্সেন্টেজ তো অনেক বেশি। সেক্ষেত্রে প্রায় 62% এবং 58% কিন্তু আমাদের মেধার ভিত্তিতে চাকরি। তাহলে তাদের প্যানেলটা কেন ক্যান্সেল হবে? তাদের প্যানেলটা কেন বিপদে চালিত হবে? আপনারা এই সত্যটাকে তুলে ধরুন যে প্যানেলের যে দুর্নীতি হয়েছে তার দায় কিন্তু ক্যান্ডিডেটদের নয়, তার দায় কিন্তু কর্তৃপক্ষের। এবং তাদের কাছে একটা বার্তা পৌঁছে দিন, আমরা কিন্তু সেগ্রিগেশনের যত রকম তথ্য আছে সেই সকল তথ্য কোর্টের সামনে পেশ করবেন এবং পেশ করে কিন্তু সেগ্রিগেশনের পথকে প্রশস্ত করবেন। এবং সর্বোচ্চ ব্যাপার, যে সর্বোচ্চ নিয়ামক সংস্থা সিবিআইকে কিন্তু এই চার্জ দেওয়া হয়েছে। ওনারা কিন্তু সেগ্রিগেশনের জন্য একটা 3টে হার্ড ডিস্ক ও একটা মাদার ডিস্ক উদ্ধার করেছেন। সেখানে কিন্তু টেন্টেডরা একবার আইডেন্টিফাইড, তাদের কিন্তু একবার অ্যাপয়েন্টমেন্ট অথরিটি তাদের রেকমেন্ডেশন এবং অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেলও করেছে। তারা আবার সুপ্রিম কোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে তারা বেঁচে গেছেন। তারপরে ডিভিশন বেঞ্চে তাদেরকে বলা হয়েছিল শুধুমাত্র যারা ম্যানিপুলেটেড, যাদের ওএমআর ক্যান্সেল হয়েছে, যারা হচ্ছে টেন্টেড, যারা চিহ্নিত হয়েছে, যাদের রেকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়েছে, তাদেরকে নিয়ে বলতে। তারা কিন্তু সেই ব্যাপারটা রাখেনি। তারা কী করেছে, সমগ্র প্যানেলে যারা আছে সেই 25,700 কতজন সকলকে কিন্তু টেনে নিয়ে এসছেন। হাইকোর্টের যে রায় বেরিয়েছিল, সেই রায়ে 363 নম্বর প্যারার পয়েন্টের 4 নম্বর সাব পয়েন্টে পরিষ্কারভাবে লিখে দেওয়া আছে যে বেতন কাদের ফেরত দিতে হবে। সেখান থেকেই কিন্তু সেগ্রিগেশন কমপ্লিট হয়ে যায়। সেখানে বলা হয়েছিল যে ব্ল্যাঙ্ক ওএমআর আউটসাইড অফ দ্য প্যানেল, এদেরকে কিন্তু বেতন ফেরত দিতে হবে। এই পর্যন্ত ঠিক ছিল। আচ্ছা, বেতন ফেরত দেওয়ার কথা আপনি বললেন, যখন বলেন একটু,
যে ওইখানে কিন্তু আর একটা তথ্য ওনারা দিয়েছিলেন যে জিরো ওএমআর সিটকে টাকা ফেরত দিতে হবে। এই জিরো ওএমআর সিটটা আইডেন্টিফাইড হলো কি করে? সেই তো সিবিআই রিপোর্টকে আপনাকে হৃদয়াপন করতে হলো, তবেই তো গিয়ে আপনার জিরো ওএমআর সিটটা এলো, তাদেরকে আপনারা টাকা ফেরতের গল্প বললেন। এখান থেকেই তো সেগ্রিগেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। আপনার হাতে 3টে অপশান ছিল, আপনি কেন লাস্ট অপশানটাকে মেনে নিলেন? কেন আপনি লাস্ট অপশানটাকে মেনে নিলেন? কেন আপনি পুরো প্যানেলটাকে ক্যান্সেল করলেন? যারা যোগ্য তাদের প্রতি কী করে সুবিচার হলো, তাদের প্রতি কী করে সুবিচার হলো, এই কথাটা তো আপনাকে মানতে হবে। সেগ্রিগেশন যেভাবে হোক করতে হবে, প্যানেল ক্যান্সেল করা কোনোভাবে যাবে না। সরকার, এসএসসি এবং বোর্ড সকলের কাছে আমাদের অনুরোধ যে আপনারা সঠিক তথ্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আগামী 7ই জানুয়ারি তুলে ধরবেন এবং সেগ্রিগেশন কমপ্লিট করবেন। আমাদের সম্মান আমাদেরকে ফিরিয়ে দেবেন, সম্মানের সঙ্গে আমাদের বাঁচার জায়গা তৈরি করে দেবেন। আচ্ছা, প্যানেল ক্যান্সেল হয়ে যাওয়া মানে যারা যোগ্য তারা কিন্তু চাকরি হারিয়েছেন, তাদের পরিবার আছে, তাদের পরিবারের খরচা তাদেরকে চালাতে হবে। কি বলবেন এই বিষয়ে আপনি? দেখুন, মানবিক গ্রাউন্ডে তো সোমা দাস, যিনি ক্যান্সার আক্রান্ত পেশেন্ট ছিলেন, তার চাকরি কিন্তু হাইকোর্ট ফিরিয়ে দিয়েছিল। আমাদের মধ্যেও অনেকের বিভিন্ন রোগ রয়েছে, বা আজকেই আমাদের এখানে একজন প্রেজেন্ট ছিলেন যিনি ক্যান্সার রয়েছে, কিন্তু কোর্ট কিন্তু প্যানেলটা ক্যান্সেল করার সময় একবারও ভাবলো না। আর আপনিই বলুন না, একটা প্যানেলে কি সবাই টাকা দিয়ে চাকরি পায়? সবাই কি দুর্নীতিগ্রস্ত থাকে? এবার এতদিন পরে তো আমরা বিদ্যালয়ে 6 বছর কাজ করেছি, আমাদের মেধা তো ক্ষয় হয়েছে, আমরা নতুন করে তো আর চাকরি পাবো না। এখন আমাদের একটা দায়িত্ব আছে, অনেকের ব্যাংক লোন আছে, পরিবার রয়েছে, এবার তাদের অসুখ বিসুখ রয়েছে। এবার হঠাৎ করে যদি চাকরি চলে যায়, আমরা তো রাস্তায় এসে দাঁড়াবো। এবার একটা সরকারি চাকরি মানে তো নিরাপত্তা, এবং সেই নিরাপত্তা কে দেবে? সেটা সরকারের দেওয়া উচিত। এবার আমরা চাই সরকার একজন ভালো আইনজীবী দ্বারা সমস্ত কথা, যা হয়েছে না হয়েছে, দুর্নীতি হয়েছে কি হয়নি, সেটা সরকার সুন্দরভাবে সুপ্রিম কোর্টকে ভালোভাবে পরিষ্কার করে বুঝিয়ে বলুক। এবং আমরা চাই 7 তারিখে সেগ্রিগেশনটা হোক, এবং সরকার আমাদের পক্ষেই, যোগ্যদের পক্ষেই, সরকার, কমিশন বা বোর্ড যাই হোক আমাদের পক্ষেই থাকুক, এবং আমাদের পক্ষে, যোগ্যদের পক্ষেই কথা বলুক। তার সরকারি চাকরির নিরাপত্তা সরকারই দেবে। আমরা নিজেরাও উকিল লাগছি, কিন্তু সরকারও আমাদের পাশে থাকুক, সরকারও আমাদের সাহায্য করুক। কমিশন ছাড়া তো আমাদের কেউ বাঁচাতে পারবে না, তাহলে দায়টা কিন্তু কমিশনেরই। সেগ্রিগেশনটা যেন কমিশন করে, এটাই চাই। এত দুর্নীতির মধ্যেও সরকারের উপর কতটা বিশ্বাস করছেন আপনারা, কতটা আস্থা রাখছেন? সেটা সরকারের উপর বিশ্বাস, সেটা আমরা তো কোর্টেই দেখতে পাবো। সরকার যা করবে সেটা কোর্টেই সব মানুষ দেখতে পাবো। আমাদের মধ্যে যারা স্বচ্ছ 19,000 যোগ্য প্রার্থী আছে, সেটা আমরা কোর্টেই দেখতে পাবো সরকার কি করছে কি না করছে। আমরা সরকারের কথা বললেন, তো আমরা দেখতে পাচ্ছি যে সরকারের মাধ্যমে কিন্তু সরকার মানে কমিশন, তারা কিন্তু এমনও আছে যারা চাকরি পাচ্ছেন না, আর আপনারা আছেন চাকরি পেয়েও চাকরি হারিয়েছেন। হ্যাঁ, আমরা তো চাই যে অযোগ্য যারা চাকরি করছেন, যারা অযোগ্য আছেন, তাদেরকে সেখান থেকে বার করে যোগ্য যারা এতদিন গান্ধীমতির পাদদেশে বসে আছে, সেই সব যোগ্য ওয়েটিংদের সেখানে নিয়োগ দেওয়া হোক। এবং আমাদের এগেনস্টে যেহেতু সিবিআই কোনো অ্যালিগেশন নেই, তাই আমাদেরকেও রাখা হোক, এবং তার সঙ্গে যদি অযোগ্যদের দূর করে তাদেরকে দিতে পারে তো সেটা দিক, সেটা সুপ্রিম কোর্ট করুক। আমরা তো সেটাই চাইবো। আমরা কারা, আমরা কারা, আমরা কারা, আর নয় অবিচার। আমরা জানতে পারলাম যে একদিকে যেমন যারা যোগ্য তারা কিন্তু যেমন চাকরি পাচ্ছেন না, অন্যদিকে যারা যোগ্য এমনও ব্যক্তি আছেন তাদের চাকরি হারাচ্ছেন। সুপ্রিম কোর্টের নির্দেশের মাধ্যমে তাদের প্যানেল কিন্তু বাতিল করা হয়েছে। সরকারের ওপর কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায়। ক্যামেরায় গোবিন্দর সাথে আমি অনিকেত, আপনারা দেখছেন বিগ নিউজ কলকাতা।